নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমি একটা নাটক লিখেছিলাম মঞ্চ। আচ্ছা, তারপরে অনেক লেখা লিখেছি কিন্তু প্রকাশিত হয়নি। আচ্ছা। আসলে অর্থনৈতিক দিক থেকে তখন কি আপনি দুর্গাপুরেই থাকতেন না? না না না, আমি গ্রামে, আমার কানলা গ্রামে, আচ্ছা বাগনাপাড়া অঞ্চল, ফণিগাজি গ্রামের বাড়ি। আচ্ছা। আমি দুর্গাপুরে এসেছি, আসলে অনেক ইতিহাস আছে, সেসব বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। না, সংক্ষেপে বলুন। হ্যাঁ, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস করেছি, বর্ধমান ইউনিভার্সিটি পাস করেছি, অনার্স MA, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA, আর কল্যাণী ইউনিভার্সিটি থেকে BEd করেছি। আচ্ছা। মাঝে আমি WBCS এ এক্সিকিউটিভ গ্রেডে চান্স পেয়েছিলাম। আচ্ছা। সব ঠিক হয়ে গেছিল, কিন্তু আমি ভেরিফিকেশন আউট হয়ে গেছিলাম, পলিটিক্যালি ভিক্টিমাইজড, যার জন্যে উল্টোপাল্টা কেস দিয়ে দিয়েছে। আর পুলিশ ভেরিফিকেশন আমি আউট হয়ে গেছি, আমার চাকরিটা হয়নি। আমি তখন কন্ট্রাক্টাইতে চলে গেছি নিতান্ত অনন্য উপায় হয়ে। সেখানেও দেখলাম চুরি, নোংরামি আমার সঙ্গে, আমার মানসিকতার সঙ্গে খাপ খেলো না। আমি কয়েক বছর করার পরে আমি ওখানে বিকেলবেলা পড়াতাম। একটি ছাত্র আমার হয়ে অ্যাপ্লিকেশান করেছিল, আমার কাছে যারা পড়তো আরি কলেজ মডেল স্কুলে। আমাকে হঠাৎ বললো, স্যার আপনার একটা ইন্টারভিউ আছে। আমি আপনি অ্যাপ্লিকেশান করিনি, আমি অ্যাপ্লাই করিনি, তো কী করে হবে? বলছি আমি করে দিয়েছি, আমার সিগনেচার বলছে নকল করে দিয়েছি। বলছে আমার টেস্টিমোনিয়ালস বলছে লিখে দিয়েছি, অল দ্য টেস্টিমোনিয়ালস উইল বি শোন হিয়ার আফটার অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। দিয়ে আমি এলাম, ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউতে অনেক ঝামেলা হলো, চাকরি পেলাম। আমি যেহেতু কোনো সংগঠন করতাম না, যেহেতু পলিটিক্যালি আমি আহত হয়েছিলাম অতীতে, তাই আমি কোনো দলে কোনো সংগঠন করতাম না। আমাকে বাধ্য হতে বলেছিল এবিটি করার জন্যে। আমি বলেছিলাম আমি কিচ্ছু করব না, কোনো সংগঠন করব না। ফলে আমাকে 11.5 মাসের মাথায় চলে যেতে হয়েছিল। পরে আবার ছেলেমেয়েরা আন্দোলন করে ভাঙচুর করে আমাকে আবার নিয়ে এলো এই আরি মডেল স্কুলে। আচ্ছা, এবং এবার লেখালেখি শুরুটা বলুন এবার। হ্যাঁ, লেখালেখি তো আমার বন্ধই ছিল প্রায়। ওই যে কন্ট্রাক্টারি করতে গেলে লেখালেখি হয়, সেটা সবারই। দিয়ে তারপরে যখন এখানে এলাম, আমাদের দুর্গাপুরে আমাদের যে পুজো হয় ওখানে সুবিনির বেরোয়। কোথায় আপনি তখন? ওই ফুলঝুরের ওখানে? হ্যাঁ হ্যাঁ, সুবিনিরে আমি বললাম যে লেখা দেবেন, তখন পার্বতী ভট্টাচার্য বলে আমি লিখি, বলছে আপনি একটা কবিতা দেবেন, সুবিনিরে বের করব। তারপরে শুভজিৎ বললাম আমরা পত্রিকা বের করি, পদ্ধতি বলে একটা পত্রিকা বের করি। আমি তখন এই প্রয়াস পত্রিকা বের করলাম, শুরু করলেন। হ্যাঁ, 2005-এ। নমস্কার, এখনও হয়তো কেউ জয়েন করেনি, আমি দেখছিলাম। তো যাই হোক, আপনারা দেখছেন স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায়। আজকে রবিবাসরীয়। তো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি, গল্পকার সূর্য নান্টুরঞ্জন পাল মহাশয়। তো নান্টুরার একটা বিশেষত যেটা আমি বলি আপনাদের, আমি বলতে ভুলে গেছিলাম, যেটা বলবো ভেবেছিলাম, যে এই যে প্রয়াস পত্রিকা সত্যি খুব মানে একদম ধারাবাহিকভাবে উনি প্রকাশ করে চলেছেন। এবং আমি খুব আশ্চর্য হয়ে যাই, প্রতি ত্রৈমাসিক মনে হয় না দাদা? এবং আমি দেখি যে লেখা থাকুক বা না থাকুক, পত্রিকা ঠিক বাড়ি দোরগাড়ে পোস্টম্যান এসে প্রয়াস পত্রিকা দিয়ে চলে যায়। তো একদম নিয়মিতভাবে উনি এটা মানে সকলকে, শুধু আমাকে তো বলে নয়, সকলকেই পাঠান, মানে যাদের লেখা থাকে বা লেখা। আর লেখা না পাঠালেও আপনাদের ঠিকানাটা পাঠাবেন, তাহলে আমি আপনাদের কাছে পত্রিকা পাঠিয়ে দিতে পারি। আমার প্রায় 400-এর উপরে পত্রিকা ছাপা হয়। আচ্ছা আচ্ছা, বাহ, হ্যাঁ সত্যি তাই। আচ্ছা দাদা, যেটা বলছি, একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমার পত্রিকা আমি কিন্তু ওই হোয়াটসঅ্যাপে লেখা নিই না। না কেন, এটা কেন আপনি নেন না বলুন তো দাদা? ওই আবার গিয়ে প্রিন্ট আউট বের করা আমার পক্ষে। না, আপনি তো প্রেসে ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারেন, মানে হোয়াটসঅ্যাপে। আমরা যেটা করি, হোয়াটসঅ্যাপে বা ইমেলে যদি কেউ লেখা পাঠালো, সেটা আমি যেমন যেটা যার কাছে করাই, সেই রাকেশকে আমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তার নাম্বারে পাঠিয়ে দিলাম। তার একটা কাগজের থেকে তো সেটা সুবিধা হয় না, আমাদের আবার 3-4 হাত হয়, ওই আর ঝামেলা। ও
সেটা একটা অসুবিধা, মানে আজকের দিনে তাড়াতাড়ি হয়ে গেলে মানে কোনো মোবাইল দিয়ে পাঠানো যায়, এবার আবার নয় পোস্ট অফিস যাওয়া, তারপর সেটাকে কুরিয়ার করা, অনেক ঝামেলা। যাই হোক, 5 টাকার টিকিট পাঠালে আমার ওখানে চলে যায়, কোনো অসুবিধা হয় না। যাই হোক, আপনাদের সকলের কাছে বার্তা দিলেন নান্টুদা, লেখা পাঠান প্রয়াস পত্রিকায়। ঠিকানাটা একটু বলে দিন দাদা। প্রয়াস S8 শ্রাবস্তি টিচার্স কলোনি, দুর্গাপুর 14, 713214। বাহ, ভালো। তো দাদা, আপনি যে সাধারণত গল্প, কবিতা বলতে সনেট লিখেছেন অনেক, এবং নাটক। সম্প্রতি আমি দেখলাম যে আমার আপনার উপন্যাসও লিখেছি। আবার উপন্যাস লিখেছেন। আপনার সম্প্রতি নাটক আকাশবাণীতে হচ্ছে। হ্যাঁ, ইয়ে হয়েছে, সম্প্রচারিত হয়েছে। এটা আপনার লেখালেখি হয়েছে, অনেকগুলো হয়েছে। কিছু এনেছেন বইতে, একটু পাঠ করুন। হ্যাঁ, আমার উপন্যাসে আমি ভূমিকাটা পাঠ করি। হ্যাঁ, ভূমিকাটা পাঠ করুন। খানিকটা বইগুলো এখানে রাখুন একটু। উপন্যাসের শুরুটা, কবিতা, গল্প, যা বই নিয়ে এসে ওগুলো। এই যে প্রয়াস পত্রিকাটা একটু দেখাই। প্রয়াস পত্রিকা, এটা রথযাত্রা সংখ্যা মনে হয়, এটা দেখি মনে হচ্ছে। না, এটা পুরনো। হ্যাঁ, পুরনো তো। যাই হোক, আছে রথযাত্রা সংখ্যা এটা। নাট্য সংখ্যা, হ্যাঁ, ঠিক আছে। এই যে নতুনটা মনে হয়, এই যে আচ্ছা, এই যে প্রয়াস পত্রিকা। আগে রথযাত্রাটা বেরোয়নি এখনো, আচ্ছা, বেরোবে। রথের দিনই বেরোবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পড়বেন যেটা বলি। কত পাতা আছে? 64 পাতা। হ্যাঁ, মানে ভূমিকাটা নয়, উপন্যাসটা শুরুটা পড়ে দিই একটু। আচ্ছা আচ্ছা। আর যাই হোক, উপন্যাসের নামটা বলুন দাদা। একটা উপন্যাস সম্প্রতি প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, নাম হচ্ছে এই সময়। আচ্ছা, এই সময় শুরু করছি। হুম, গিরিখাত থেকে প্রবাহিত বাড়িধারা খরস্রোতা হয়ে নদীরূপ ধারণ করে হয় নিম্নগামী। তার চলার পথ কোন খাতে প্রবাহিত হবে তা জানার অতীত। এক অনির্দিষ্ট দুর্লঙ্গ শক্তি যা অমোঘ, সেই শক্তির দ্বারা তাড়িত হয়ে নদী ধাবিত হয়ে কত পাহাড় পর্বত, বন জঙ্গল, গ্রাম শহর তথা বিস্তীর্ণ জনপদ অথবা জনশূন্য অঞ্চল অতিক্রম করে এক অদৃশ্য শক্তির অঙ্গুলি সঞ্চালনে তার গতিপথ পরিবর্তিত হয়, অথবা হয়ে পড়ে শতদা ধাবিত, কখনো বা অন্য কোনো মহাস্রোতের সঙ্গে মিলিত হয়ে পরিণতিতে সমুদ্রে বিলীন হয়, কিংবা আপন গতিপথ হারিয়ে ফেলে নিজেই শুষ্ক হয়ে মিলিয়ে যায় কোনো বালুকা ভূমিতে, আবার কখনো পথ হারায় গুল্মলতার ঝোপে ঝাড়ে। আমাদের মনুষ্য জীবনও তাই নদী প্রবাহের মতো। নদ নদী তথা জলধারার সঙ্গে জীবন তুলনীয়। সেই কারণে আমরা বলে থাকি স্রোত অর্থাৎ চলমানতাই জীবন, স্থবিরতা মৃত্যুর নামান্তর। এই জীবন মৃত্যু চালিকার শক্তি হলো চির অদৃশ্য এক শক্তি, যার নাম নিয়তি। এ সত্য প্রমাণিত যে মানুষ নিয়তির দাস। গ্রিক নাট্যকার সোফোক্লিসের নাটকের নায়ক ইদিপাস নিয়তির দ্বারা তাড়িত এক অভিশপ্ত জীবন। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট তা মানতে চাননি তার জীবনে। তিনি বলেছিলেন, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। হয়তো তাই সামান্য এক সৈনিকের জীবন হতে তিনি নিজেকে উন্নীত করেছিলেন ফ্রান্সের সর্বাধিনায়ক তথা সম্রাটে, তার আপন অদম্য ইচ্ছাশক্তি বলে। কিন্তু তা বলে নেপোলিয়ন তার অদৃষ্টতা তার নিয়তিকে এড়াতে পারেননি। তার উচ্চারিত বাক্যটি ভেঙে খান খান হয়ে গিয়েছিল ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পরবর্তীতে। এক করুণ পরিণতি নেমে এসেছিল সম্রাট নেপোলিয়নের জীবনে। ঠিক এমনই পরিণতির মুখোমুখি হয়েছিলেন ভারতীয় মহাকাব্যিক চরিত্র রাবণ থেকে শুরু করে বাস্তবের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত। অকালে প্রাণ হারিয়েছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে বিশ্বত্রাস হিটলার, জন কেনেডি, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, শেখ মুজিবুর রহমান। দাদা একটুখানি থামাচ্ছি, আমাদের রঞ্জিতা দেখছেন। রঞ্জিতা প্রশ্ন করেছেন যে প্রয়াস পত্রিকার রথযাত্রার সংখ্যা কবে বেরোবে? রথের দিন বেরোবে। রথের দিন বেরোবে। রঞ্জিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রথের দিন বেরোবে প্রয়াস পত্রিকার রথযাত্রার সংখ্যা।
আমার নির্দিষ্ট দিনে বেরোয় রঞ্জিত দা। আচ্ছা আচ্ছা। নমস্কার, যারা দেখছেন শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় রয়েছেন আমাদের বিশিষ্ট সাহিত্যিক নান্টুরঞ্জন পাল মহাশয়। তো আপনাদের সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তো বলুন নান্টুদা। আচ্ছা। আপনার একটু কবিতা আর একটু নাটকের অংশও শুনতে চাই। এই তো পড়িনি, ওই নামগুলো বললাম। এরপরে রাজীব গান্ধী আর আপামর ভারতবাসী পরম শ্রদ্ধ নেতাজি সুভাষচন্দ্র বসু যে কোথায় অন্তরিত হলেন তা কেউ জানতেই পারল না, জানার চেষ্টা হয়নি সঠিকভাবে। পৃথিবীর সাহিত্যে বর্ণিত অসংখ্য চরিত্র, প্রমিথিউস থেকে শুরু করে ওথেলো, হ্যামলেট, ম্যাকবেথ, আরও কত শত চরিত্র করুণ পরিণতি লাভ করেছে জীবনের অন্তিম পর্যায়ে। মূল কথা হলো নিয়তি কেন পদ্ধতি। যে কাহিনী বলতে এহেন ভূমিকার অবতারণা, সে এমনই নিয়তি তাড়িত উত্থান পতন সমৃদ্ধ এক ব্যক্তি, যার জন্ম 1940 খ্রিস্টাব্দে অবিভক্ত বঙ্গদেশে নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানার বর্তমান লক্ষ্মীপুর জেলার পেয়ারপুর গ্রামে, দক্ষিণ পেয়ারাপুরে। তার নাম সোমনাথ পাল। এবার সোমনাথ বাবুর মুখ থেকে শোনা যাক তার জীবনের অভিজ্ঞতা তথা এই সময়ে বিস্তারিত ঘটনা সমৃদ্ধ ইতিহাসের বর্ণনা। ঠিক আছে। নমস্কার, আপনারা শুনছিলেন যে নান্টুবাবুর সম্প্রতি একটি উপন্যাস প্রকাশিত হবে, তার নাম এই সময়। তো নান্টুরা তার নিজে থেকে একটু পড়ে শোনালেন, হ্যাঁ, তো প্রুফ থেকে একটু পড়ে শোনালেন। তো নান্টুদা বলুন তারপরে। 2025 ফেব্রুয়ারি পর্যন্ত ধরা হয়েছে 1946 থেকে। আচ্ছা, বাহ। এটা কি কবে প্রকাশিত হবে? এটা প্রকাশিত হবে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, আমার পত্রিকাতেই চলে যায় 40,000 টাকা। সত্যি তাই? সেটা তো আমিও পত্রিকা করি, প্রচুর খরচ হয়। 40,000 টাকা পত্রিকা আমার পেছনে খরচ, মানে ডাকযোগ সব পাঠানো নিয়ে। ঠিক আছে, তো কম বললাম, একটা অনুষ্ঠান করি বছরে, আসবো 26শে জানুয়ারি। আর আমার গল্পের বই হীরামতি তো অনেকদিন আগে প্রকাশ হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটি কি অনুগল্পের না বড় গল্প? আচ্ছা, হ্যাঁ, অনুগল্প আছে অনেক। তা আপনার কবিতা শুনি, একটা কবিতার বই এনেছেন? কবিতা শোনাচ্ছি। আমার একটা সনেট শোনাই। আচ্ছা। এমনি অনেক কবিতা আছে, আমি একটা সনেট শোনাই। ছোট লেখা। পড়ছি, পড়ুন না, একটা ভারতবর্ষের পড়ুন। না না না, এই যে স্বপ্ন সুন্দরী মোট 100টা সনেটের একটা সংকলন। আচ্ছা। স্বপ্ন সুন্দরী নাম দিয়েই প্রত্যেকটা কবিতার নাম স্বপ্ন সুন্দরী। পড়ছি। স্বপ্ন সুন্দরী, তুমি মন উথাল করা কাবেরী আমার, তুমি মাতলার ঢেউ, ওষ্ঠ অধর তোমার প্রয়াগের গোলাপী সঙ্গম চুমে ধন্য তো হয়েছে কেউ। চোখের মনি যেন কপোতাক্ষের জল, আর দৃষ্টি গভীর ইছামতি যমুনা। সর্পিল কৃষ্ণ আয়ত ভ্রুযুগল, মনে হয় বয়ে চলা নদ ডাকাতিয়া মেঘনা। তুমি তিস্তা তোরসার প্রবল স্রোতধারা, তুমি পাহাড়ি সবুজে ঘেরা ডিমা নদী। রূপনারায়ণের রূপবন্যী তুমি কংসাপতি সোনা বান্ধবী হলদি। বেহুলার করুণ ক্রন্দন তুমি, বক্ষে বিরহী অজয় রুষর বালুচর। তুমি মনের দরজা ভাঙা প্লাবনে ভাসাও, তুমি ভয়ঙ্কর নদ দামোদর। প্রেয়সী, তুমি চূর্ণীর অশান্ত ঘূর্ণি, তুমি বর্ষার এলুকেশী পদ্মা। গঙ্গোত্রী থেকে যাত্রা তোমার, তুমি জাহ্নবী ভাগীরথী পতিত পাবনী গঙ্গা। তব নাভিকুণ্ডল হতে শ্রোণীদেশে ধায়, ময়ূরাক্ষীর ঢেউ তোলা নীল জল। হৃদয়ের খাজে তোমার ওই দেখা যায়, সুবর্ণের খার তীরের স্বর্ণকমল। মনেতে আমার প্রশান্তি পাবো, যদি তোমার হৃদয়ে পাই এতটুকু স্থান। মনোবিনার মাঝেতে আমার আপনি বেজে ওঠে 7টি সুরের মধুগান। বাহ, আরেকটা পড়ুন।
আর খুব ছোট ছোট কবিতা পড়ছি, এগুলো একদম রিসেন্ট লেখা। নমস্কার, হীরকদাও দেখছেন, হীরকদা লিখেছেন অসাধারণ, খুব সুন্দর লাগছে। আর স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় নান্টু রঞ্জন পাল মহাশয়। কবিতার নাম, এগুলো অষ্টাপদী, 8 লাইনের কবিতা। হিসেব: ভারত কথা, দ্রৌপদী কিংবা রামায়ণের সীতা, এদের দুঃখে দুঃখ কেন পায় পাঠকের মানবতা? নিয়ে হেলেন কিংবা ক্লিওপেট্রা আর ক্যানভাসে আঁকা ম্যাডোনার যত যুদ্ধ আর যত আলোচনা যুগে যুগে জনতার। হিসাব মেলে কি বেহিসেবির চুলচেরা বিশ্লেষণে? দিস্তা দিস্তা পৃষ্ঠা খরচ করে চলেছেন কতজনে, যুগ যুগ ধরে আঁকা পথে তালমিল সবে খোঁজে আদিকবি আর চিত্রশিল্পী, তারা আনমনে আঁকি বোঝে। একটা কবিতা, বুদবুদ: পুকুর জলের বুদবুদ দেখেছি, বুদবুদে দেখেছি দুর্গমায়ের ছবি, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আর দিবাকর রবি। দাদু দিদার ছবি দেখি আমি, অথবা ঠাম্মা ঠাকুরদার, কত চেনা অচেনার মুখ দেখি আমি, দেখিতে পাই না আমার। বুদবুদ ফেটে যখন মিলায় বাতাসে, দুঃখ জাগে মনে, ফের বুদবুদের অপেক্ষায় থাকি, হৃদয়ের আকাঙ্ক্ষা জমে। স্মৃতির ছবিরা জেগে ওঠে ফের, কোথায় মিলিয়ে যায় শৈশব হতে বার্ধক্যে পৌঁছে, বুদবুদ খুঁজি আজও উপান্ত বেলায়। ঠিক আছে। তো দাদা, আপনার নান্টুদা অনেকগুলো কবিতা পড়লেন, সনেট পড়লেন, অষ্টাপদী কবিতা পড়লেন, তো আবার শুনবো কবিতা। তো দাদা, আপনি আপনার প্রিয় লেখকদের নিয়ে কিছু বলুন, মানে ওভারঅল আমি বলছি যে আপনি যাদের লেখা পড়ে অনুপ্রাণিত হন, বিশিষ্ট লেখক, সে কলকাতা হোক বা পুরনো। বিশিষ্ট লেখক, আমার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছে জীবনানন্দ দাশ। আচ্ছা। তার কবিতা, বিশেষ করে প্রকৃতি ঘাসা কবিতা, আমার মন ছুঁয়ে যায়। আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ি তখন বুদ্ধদেব বসুর বই পড়েছি, তার কবিতা পড়েছি। আর সবচেয়ে বড় জিনিস, শক্তিবাবু সুনীল গঙ্গোপাধ্যায় যেখানে আড্ডা দিতেন, সে আড্ডার পাশের টেবিলে আমিও আড্ডা দিতাম 1975, 1974, 1976 কফি হাউসে। কারণ যে ক্লাসটা ভালো লাগতো না ক্যালকাটা ইউনিভার্সিটিতে, আমি তখন ওইখানে আড্ডা মারতাম। 65 পয়সার 1 কাপ কফি, ওই খেয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা 3-4 জন কাটিয়ে দিতাম। আর ওইখানেই তাদের মুখে শুনতাম, শক্তিবাবু তো খুব সিগারেট খেতেন, আর সুনীলবাবু সিগারেট খেতেন, আরও অনেকে ছিলেন। তাদের সঙ্গে আমরা দূর থেকে তাদের কথা শুনতাম, হয়তো দু একটা কথা বলতাম, কিন্তু তাদের দ্বারা অনুপ্রাণিত হইনি। আমি অনুপ্রাণিত হয়েছি জীবনানন্দ দাশের দ্বারা। তার কবিতা আমার ভালো লেগেছে, বুদ্ধদেব বসুরও কবিতা ভালো লেগেছে, আরও অনেকের কবিতা ভালো লেগেছে। তো ওই যে বললাম, জীবনানন্দ দাশ আমার সবচেয়ে প্রিয় কবি। আর সাম্প্রতিক কবিদের, এখনকার কবিতা সত্যি কথা বলতে কি, মানে কবিতা আমরা যখন ইউনিভার্সিটি পড়ি তখন বলতো কবিতা দুর্বোধ্য হয়, কবিতা চর্বণার ব্যাপার, যার দাঁত নেই সে আখের রস পাবে না। ঠিক সেরকম আধুনিক কবিতা যারা বোদ্ধা নয় তারা ঠিক বুঝতে পারবে না। আমার কাছেও কিছু কিছু কবিতা, বিশেষ করে আমাদের বর্তমান দুর্গাপুরের অনেক কবির কবিতা আমার মাথার উপর দিয়ে চলে যায়, আমি হাতামাথা কিছু খুঁজে পাই না। তার কারণ আমার কি মনে হয় জানেন তো, আমার মনে হয় সেই একটা গল্পের মতন, এই বাবুই পাখি বাসায় কিচিরমিচির করছে ভোরবেলা, আর একটা চোর গারু বদনা নিয়ে যাচ্ছে ওই পালিয়ে। তখন বলছে, দোহাই পাখি তোরা দেখে ফেলেছিস, তোরা চিল্লাস না, আমি বাড়ি গিয়ে খাবার এনে দিচ্ছি। বলতে বলতে চোর চলে গেল। আর একজন সন্ন্যাসী কমণ্ডলু নিয়ে গঙ্গায় স্নান করতে যাচ্ছে, সে দেখে বলছে, আহা হা, কি সুন্দর কণ্ঠস্বর দেখ, ঈশ্বর আমাকে 8 জন্মে এদের মতো বাবুই পাখি করে দিও, আমি তোমাকে সুন্দর করে ডাকতে পারবো। বাবুই পাখি আপন মনে ডেকে চলেছে, চোর চোরের মতো
চিন্তা করছে, আর সন্ন্যাসী মতো চিন্তা করছে। তাই আমার মনে হয় আজকের দিনে যে কবিতাগুলো লেখা হচ্ছে, বিশেষ করে গদ্য কবিতার নাম দিয়ে, সেইগুলো আমার মনে হয় কবিকে যদি বলা হয় আপনি এর অর্থটা ব্যাখ্যা করুন, উনি যে ব্যাখ্যা করবেন পাঠক তার অন্যরকম ব্যাখ্যা করবে, আরেকজন পাঠক ABC-D, সেটা তো হবে, সেটা আপনি বলছেন দাদা, সেটা তো একটা কবিতা অনেক রকম ব্যাপার হয়েছে কি, কবিতা এমন দুর্বোধ্য হয়, তিনি লিখছেন তাকেই যদি বলা হয় এই সারাত স্যার এই জিসটা কি আপনি লিখে দিন, আমার মনে হয় তার কাছেও দুর্বোধ্য হয়ে উঠবে। তাই অনেকে বলে কি, গদ্য প্রবন্ধের 5টা আঙুল দিয়ে ধরবেন, ধরে এখানে যে কটা শব্দ আছে, এখানে শব্দ আছে, একটা লাইন করে দেবেন, কবিতা হয়ে যাবে। এটা ব্যঙ্গোক্তি যদিও। হ্যাঁ, তা আপনি যেই গল্পটা বলেন তার কিন্তু অনেক মেসেজ আছে। যে গল্পটা বললেন যে সেটা খুব একটা সুন্দর মেসেজ রয়েছে গল্পটার মধ্যে। তো যাই হোক, হ্যাঁ সেটা ঠিকই যে কবিতা হয়তো, তার মানে আপনি বলতে চাইছেন যে পাঠকের কাছে পৌঁছতে পারছে না এখনকার দিনের কবিতা, মানে আপনার বক্তব্যে। হ্যাঁ, না যদিও আমাদের স্যার বলেছেন, হরপ্রসাদ মিত্র বলেছেন, না এখন অনেকেই বলেন যে যারা কবিতা পাঠককেও একটু সমৃদ্ধ হতে হবে, একটু চর্চা করতে হবে। তো অনেকে ভালো লিখছেন, তবে সেরকম নয়, অনেকে সেরকম সহজ কবিতা শ্রীজাত তো লিখছেন, জয় গোস্বামী তো লেখেনি, তো সেটা সেরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, তো আপনার একটা মতামত পাওয়া গেল। তো আচ্ছা, আপনার বলুন যে পত্রিকা নিয়ে কিছু কথা বলুন, যে কারা বিশিষ্ট কয়েকজন যারা লিখেছেন তাদের সম্বন্ধে বলুন। আমার পত্রিকায় তৈমুর খান প্রথম যখন লেখা শুরু করে তখন আমার পত্রিকায় লিখতেন। পরে উনি ওনার একটা জীবনী গ্রন্থ পাঠিয়েছিলেন, এবং সেখানে আমি ওনাকে বলেছিলাম আপনি সিগারেট হাতে নিয়ে ছবিটা প্রচ্ছদ দিয়েছেন কেন? উনি তো অসন্তুষ্ট হয়েছিলেন। আর ওনার যে গল্পটা ছিল তাতে উনি ওনার এক ছাত্রী, ব্রাহ্মণ কন্যা, তাকে তিনি ভালোবাসতেন, তার সঙ্গে বিয়ে হয়নি, মানে তার বাবা মেয়েটাকে আর পড়ায়নি, বিয়ে অনুযায়ী বিয়ে দিয়ে দিয়েছে, তাই তিনি অসন্তুষ্ট। এটা তার সেই গল্পে ছিল। তা উনি বলেছিলেন আমার পত্রিকায় ওনার সেটা বিজ্ঞাপন হিসেবে ছাপতে। তা আমি বলেছিলাম যে আমার পত্রিকা আমি কোনো বিজ্ঞাপন নিই না, আর কোনো বিজ্ঞাপন দিই না, কারো লেখাও বিজ্ঞাপন হিসেবেই প্রকাশ করি না। যার জন্য উনি আমার পত্রিকায় লেখা বন্ধ করে দিলেন এবং বললেন আমরা পত্রিকা ঠিক যোগ্য নয়, ওই জন্য আমি আর ওখানে লিখি না। লেখে না অনেকেই লেখে, অনেক বিদ্বজন লেখে, কলকাতার লোক লেখে, শিলিগুড়ির লোক লেখে, জামনগরের লোক লেখে, বিভিন্ন জায়গায় দিল্লির লোক লেখে। তো এভাবেই লেখা হচ্ছে, পত্রিকা চলছে। লেখা আমার কাছে এখনও যা লেখা আছে 3টে পত্রিকা এখনো প্রকাশিত হবে। আপনাকে তো আমি একদিশটা লেখা পাঠিয়ে দিয়েছিলাম, হাত দিয়ে। হ্যাঁ, তোমার লেখা আমি প্রকাশ করি। আচ্ছা দাদা, সবই অনুকল্পনা, ছোট কবিতা। আচ্ছা দাদা, আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। আপনি যেই এলাকায় থাকেন, মানে ওই অমরাবতী এলাকায়, তো টিচার্স কলোনি। হ্যাঁ, টিচার্স কলোনি। তো সেইটা তো সেইখানে সেই সময় তো এক সময় এমএমসি খুব জমজমাট এলাকা ছিল, পাশে এমএমসি। পাশে এমএমসি। তো সেই সম্বন্ধে একটু বলুন, এখন কি একটু নিয়মান হয়েছে? মানে সেই এলাকাও একটু সাহিত্য চর্চা ছিল, কিন্তু আমরা আমি যে আপনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, তখন আপনি সেটা শোনেননি। আমি দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা বলে একটা সংকলন করেছিলাম মোটা, তাতে আপনাকে বারবার বলেছিলাম দাদা লেখা দিন, আপনি লেখা দিতে পারেননি। কিন্তু পরবর্তীকালে এমএমসির সাহিত্য চর্চা নিয়েও অনেকে লিখেছেন। আমি বলেছিলাম সবাইকে যে কভার সবচেয়ে সাহিত্য চর্চা থেকে বেশি ছিল নাট্য চর্চা। আচ্ছা, ভীষণভাবে বলুন। আমরা নিজের অনেকগুলো নাটক করছি। এমসি যে হলটা, অডিটোরিয়ামটা আছে, নষ্ট হয়ে গেছে এখন। হ্যাঁ, সেই হলে আমার অনেকগুলো নাটক হয়েছে। আচ্ছা, ওখানে মানে কলকাতার লেখকের নাটক আমরা মঞ্চস্থ করেছি, আমার লেখা নাটক মঞ্চস্থ করেছি। আমি আমার লেখা নাটক অল বেঙ্গল ড্রামা কম্পিটিশনের শ্রেষ্ঠ নাটকের পুরস্কার পেয়েছি। আমার লেখা নাটক লখনৌতে বেঙ্গলি ক্লাবে, যদিও আমি নাট্যকার হিসেবে পুরস্কার পাইনি, কিন্তু আমার যারা কুশীলভ তারা পুরস্কার পেয়েছে। আমরা লখনৌতে করেছি, কানপুরে করেছি, এলাহাবাদে করেছি আমাদের নাটক, আমার নিজের লেখা নাটক। তো এখানেও আমরা নিজের লেখা নাটক তো করেইছি, আবার
অন্যান্য লেখকের নাটক আমরা করেছি। আচ্ছা, ওই এমএমসি এলাকার ওই এলাকার একটু সাহিত্য চর্চা নিয়ে আপনার মুখ থেকে শুনতে চাই, কারণ আমরা দুর্গাপুর নিয়ে ভাবি, অনেকেই বা শুধু ভাবে টাউনশিপের কথা বলেন, টাউনশিপ বিধাননগর, একটু এমএমসি অঞ্চলের কথাটা আপনারা পাঠকও শুনতে চায়, একটু বলুন। আর আপনি কি মোটামুটি যেরকম দেখেছিলেন দুর্গাপুরকে সেই সময়, এখন কি সেরকমই আছে না আর একটু? দুর্গাপুর অ্যাকচুয়ালি আগে ছিল, দুর্গাপুর মানে ওই অঞ্চল আপনার ওই রুট অফ ইন্ডিয়া ছিল, এখন এডুকেশনাল হাব হয়ে গেছে। সেটা ওভারঅল হচ্ছে, আমি বলছি আপনার এলাকাটার কথা বলছি। হ্যাঁ, আমার এলাকা এমএমসির থেকে একটু বাইরে, আমার এই পাশটায় রাস্তার এপারে মেন রাস্তা জওয়াহরলাল নেহরুর ও পাশটা হচ্ছে এমএমসি, এপারটা হচ্ছে আমাদের, মানে আমরা যেখানে থাকি। তো এমএমসি কারখানাটা কি বলবো, আমাদের রাজনৈতিক টানাপোড়েনে শেষ হয়ে গেল, রাজনৈতিক টানাপোড়েনে শেষ। এবং আমি ছোটবেলায় দেখেছি কত রমরমা ছিল, বাজার ছিল, বাজারটাও খুব মানে বড় একটা বাজার ছিল, মার্কেট ছিল, এখনো আছে মামরা বাজার। এখনো দূর দূর থেকে সব আসে চাল মাছ কিনতে মামরা বাজারে। তো ওখানে অনেকেই ছিলেন, তারা প্রয়াত হয়ে গেছেন। নিখিল ভারতের সদস্য ছিলেন, তারা নিজেরা লিখতেন, নাট্য চর্চা করতেন। রীতা দি আছেন তো ওখানে, রীতা দি, রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ ঘোষ আছে আমার পত্রিকার উপদেষ্টা, রবীন্দ্রনাথ ঘোষ আমার পত্রিকার উপদেষ্টা। ওনাকেও আমি একটা লেখা লিখতে বলেছিলাম, লিখতে পারেনি, অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, উনি মাঝে দিয়ে অসুস্থ ছিলেন, এখন একটু ভালো। আমি আজকে বলেছিলাম যাবেন, বলছি আমি এতদূর যেতে পারবো না বলেছেন। আজকেই সকালে দেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে। উনি আমার পত্রিকায় লেখেন, প্রবন্ধ লেখেন, ছোট গল্প লেখেন, সুশীল বাবু লেখেন, লিখে লেখেন। তারপর বলুন, এই এমএমসির কথা জিজ্ঞেস করছিলাম। এমএমসি তো এখন কিছুই নেই বলতে গেলে, কোয়ার্টারগুলো আছে, কিছুটা জবরদখল, কিছুটা লোকেরা আছে। কেন যে এডিডিএ সব কোয়ার্টারগুলো লোককে ভাড়া দিয়ে দিচ্ছে না, দিলে কোয়ার্টারগুলো বাঁচত ভালো, দরজা জানলা সব খুলিয়ে চলে যাচ্ছে, যে যার পাচ্ছে। লুম্পেনের রাজত্ব চলছে এখন, যে যা খুশি করছে, কিচ্ছু বলার নেই। আর এখন তো চাকরি বাকরি নেই, ওরা বেঁচে কিনে যা খেতে পারে, আর কিছু ঘরের লোক ঢুকে দিয়ে 500, 700, 1000, 1500 যা ভাড়া পায়, এই করে চলছে। মানে উঞ্চবৃত্তি করে খণ্ডবৃত্তি। এমএমসির এই অবস্থা, খুব করুণ অবস্থা এমএমসির, দেখলে কান্না পায়। কারণ এমএমসিতে প্রতি বছর নাট্যোৎসব হতো। আর আমার এমএমসি হাসপাতালও খুব ভালো ছিল, আমার একজন বন্ধু ছিলেন, তার ভীষণ ভালো ছিল, একটা সুইমিং পুল ছিল, ক্লাব ছিল, এখনও ওটা পায়খানার জায়গা হয়ে গেছে। আর হসপিটাল তো খণ্ডার হয়ে গেছে, যাচ্ছে তো অবস্থা। তো এটা কি কোনো রাজনৈতিক সদিচ্ছার অভাবে? প্রায় প্রতিবার ভোট এলেই দেখি আমি, এটা পেপারে আনন্দবাজারে দেখি, এমএমসি খোলা নিয়ে একটা আলোচনা হয়, ব্যাস, আবার ভোটের পরে আবার এমএমসি খোলা কেন? আমি হলটা চেয়েছিলাম, আমি এডিডির কাছে হলটা চেয়েছিলাম যে হলটা আমাদের দিন, আপনারা যা ভাড়া নেবেন, হসপিটালটা আমাদের দিন। ওটা তো ওগুলো সত্যি তাই, ওটা একটা সেন্টার করতে পারে যেখানে হসপিটালটা আমাদের দিন, আমরা ডাক্তার বসাবো 50 টাকা ফিজে, বড় বড় ডাক্তার বসাবো, এটা দিন। কিন্তু কেন ওটা রাজি হচ্ছে না? রাজি হবে কি, তার আগেই তো ওখানকার ছানাপোনা যারা 2 নম্বরই কারবার করে তারা গিয়ে বাধা দেয় যে নান্টু বলতে এমএমসির লোক নয়, ওখানে নেবে ইত্যাদি। মানে ওখানে রাজনীতির এত প্যাচ পয়সা চলে, কাজের কাজ কিচ্ছু হয়। এইটাই তো মুশকিল আমাদের, মানে সে কাঁকড়া, সব বাঙালি কাঁকড়ার জাত, ওইখানে সেই অবস্থা। একটা ভালো ওখানে আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন সেটা তো খুব সাধু, মানে একটা আমি হলটা দিন, আমরা হলটা চালাই, আর না হয় হসপিটালটা দিন, হসপিটালটা চালাই। এবং হলটাতেও তো কোনো অনুষ্ঠান এডিডিএতে আমি অ্যাপ্লিকেশন করেছি, পর্যন্ত গিয়ে সাক্ষাতে কথা বলেছি, কিন্তু হলো না, দুর্ভাগ্য আমাদের। তো এখন এই অবস্থা পড়ে আছে, ভেঙে 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 ভেঙে। এখন যদি যান আপনি দেখবেন ওই অফিসার্স ক্লাবের ছাদটায়, মানে সে উলুবন প্রায় 8 ফুট 9 ফুট করে একটা গাছ উপরে হয়ে আছে, কেউ পরিষ্কার করার লোক নেই, কেউ দেখার লোক নেই। অথচ তার পাশেই রয়েছে আমাদের 3 নম্বর পৌর। ওরা যে একটু সংস্কার করবে লোকজন দিয়ে, 100 দিন যে কাজ করে একটু পরিষ্কার করবে, কারোর কোনো সদিচ্ছা নেই। নষ্ট হচ্ছে সরকারি জিনিস, কে দেখবে? দেখার কেউ নেই, খুব খারাপ লাগে সত্যি। তাই আমাদের ওই এলাকা দিয়ে গেলে তো প্রত্যেক বছর নাটক হতো, প্রথম দিন আমার নাটক হতো, একাঙ্ক নাটক যে কম্পিটিশন হতো, 7 দিন ধরে 6 দিন ধরে হতো এমএমসিতে নাটক। এই যে আমার গল্পের বই। হ্যাঁ দাদা, কি পড়বেন এরপরে বলুন?
গল্প তো অনেক বড়, ছোট 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 কিছু আছে। ছোট আছে, এটা আমি সামান্য পড়ে দিই। আচ্ছা, সামান্য একটা দাদা গল্পের বই পড়ছেন, একটা বইটা দেখান। কি নাম? হীরামতি গল্পের বই। সেখান থেকে একটু গল্পের কিছু অংশ পড়ছেন, গল্পের নামটা বলুন। গল্পের নাম সঙ্গম মহাসঙ্গমে। না, খানিকটা পড়ছি। না, এখানে গোমতী তীরস্থ লখনৌ শহরের বাইজি মহল্লা থেকে ভেসে আসা টুংটাং নুপুরের নিক্ষণ শোনা যায় না। ধ্রুপদী সঙ্গীতের সুর মূর্ছনা, কারণ এই জলধারা গোমতী নয়, এর নাম যমুনা। তবে যমুনার সঙ্গে গোমতীর মিল এক জায়গায়, দুই গাঢ় সবজে নীল, যেন আন্দামান নিকটবর্তী ভারত মহাসাগরের সেই কালাপানি অবিকল। এখানে লখনৌ, গোমতী কিংবা বারাণসী গঙ্গা তীরস্থ ঘাটে ঘাটে আলো রোশনাই নেই। এই যমুনার এক পারে আছে ধুধু বালি আর বালি, অন্য পারে পাহাড়ের মতো রিজু দাঁড়িয়ে সম্রাট অশোকের কিল্লা, যা এখন ভারত সরকারের পল্টন তথা সেনাবাহিনীর আশ্রয় কর্মকেন্দ্র, শস্ত্র নির্মাণাগার। বিশাল পাথুরে পাঁচিলে নানা গুলমলতা, এই গ্রীষ্ম প্রখর সবুজ, ছোট বড় বটের সারি, শিকড় ঝুলিয়েছে সাপের মতো পাঁচিলের গা বেয়ে। নৌকায় পাঁচিল ঘেরা কেল্লাকে বাইরে রেখে উপমুখী যেতে যমুনার পার ঘেঁষে সরস্বতী কুঞ্জ। বিশাল তোরণদ্বার পাথরে আবদ্ধ সরস্বতী যাত্রা নাকি এখান থেকেই। অন্তঃসলীলা সরস্বতী, মানুষ চোখে তাকে কেউ দেখেনি কখনো। পারে পারে ধসে পড়া পাথর পাঁচিলের বিশাল বিশাল ধ্বংসাবশেষ যেন যমুনার জলে আলিঙ্গনাবদ্ধ। অদূরে এক রমণীর ভাসমান সব পাথর পাঁচিলের খাঁজে আটকে যেন পরম নিশ্চিন্তে নিদ্রামগ্ন। ঢেউয়ে সামান্য দুলছে ঈষৎ বক্র দেহবল্লরী। শিউরে ওঠে মন, কত শত আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু আজ কোথায় নৌকায় গিয়ে চলে। গল্পের কিছুটা অংশ। আরেকটা গল্পের পড়ুন কিছু অংশ। পরিবেশ প্রেম। সুহাসবাবু, আপনাকে নমস্কার জানিয়ে ছোট করতে চাই না। আপনি বিখ্যাত পরিবেশবিদ, অনেক বড় মাপের ব্যক্তিত্ব। বাংলায় তো বটেই, ভারত জোড়া আপনার খ্যাতি। সত্যি পরিবেশ সুস্থ রাখার জন্য আপনাদের অক্লান্ত প্রয়াস দেখে সারা পৃথিবীর মানুষ আপনার ধন্য ধন্য করে। এই দেখুন না, জীবপ্রেমী মেনকাজির দৌলতে বাঘ ভাল্লুক সিংহরা আর এখন সার্কাসে গেরাটোপে থেকে কষ্ট সহ্য করতে বাধ্য হয় না। সারমেয় কুল ধন্য দেবশ্রীদি সারমেয় প্রেমে। আপনার পরিবেশ প্রেম আপনাকে খ্যাতি নিয়ে দিয়েছে পরিবেশ বান্ধব হিসেবে। না জেনে আপনার এই পরিবেশ প্রীতির জন্য হয়তো অচিরেই পেয়ে যেতে পারেন বরেণ্যের কোনো শিরোপা। আপনার সমুদ্র প্রেমও প্রগাঢ় বলে উপলব্ধি করেছি আমি, তাই তো আপনাকে লিখছে এই চিঠি। সুহাসবাবু, এই যা আমার পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি যে। আমি সোনালি, সত্যি আমার গায়ের রং খাঁটি সোনাকে হার মানায়। আমার নিবাস উত্তর গোয়ার সিঙ্কোরিয়াম সমুদ্র তটে ঠিক দক্ষিণ পশ্চিম দিকে প্রায় 4 নটিক্যাল মাইল দূরে সমুদ্র গভীরে। আমি প্রেম ও পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি আমার বাবার বন্ধুর ছেলে সোনার সঙ্গে। একদিন সবাই যখন সাঁতরে বেড়াচ্ছি দল বেঁধে, বাবা মা আরও অনেকে মিলে, তখন সোনাই আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। বলেছিল, সোনালি আমি তোমাকে, বলেই চুপ করে গিয়েছিল। আমি কিন্তু বুঝতে চেয়েছিলাম ওকে বলতে চাইছে আমাকে। আমি শুধু লাজ নম্র দৃষ্টিতে মাথা নিচু করে মুচকি হেসেছিলাম। সোনাও বুঝতে পেরেছিল আমি কি বলতে চাইছি। ধীরে ধীরে আমরা কৈশোর যৌবনে পেরিয়ে যৌবনে পা দিলাম। প্রেম গাঢ় হলো। আমাদের প্রেমে বাবা মায়ের সায় ছিল। সোনার বাবা মায়েরও কোনো আপত্তি ছিল না, কিন্তু বাধা এলো অনেক। একবার রূপশ্রী, আমাদের পড়শি রূপশ্রী, সোনাকে প্রেমের প্রস্তাব দিল। রূপশ্রী একবারেই যেন রূপলি চাঁদ, দেখতে আমার চেয়েও সুন্দরী। সোনাকে বলেছিল, রূপশ্রী আমি দুঃখিত, আমি তো সোনালীকে ভালোবাসি, তাই তোমাকে না। রূপশ্রীর প্রতি আমার কোনো রাগ ছিল না, হিংসা জন্মায়নি। ভালোবাসতেই পারে, প্রস্তাব দিতেই পারে। এই তো বছর 3 আগে। আমার তখন ভরা যৌবন। আমাদের আর এক পড়শি যুবক কৃষ্ণও তো আমাকে ভালোবাসার কথা বলেছিল। অনেক দুঃখ বুকে নিয়ে মুখ কাল করে চলে গেল। কৃষ্ণকে দেখতে কেমন জানেন? একেবারে ব্ল্যাক জাপান, ভীষণ সুন্দর। আমার যে ওকে পছন্দ ছিল না তা নয়,
কিন্তু আমি তো তখন সোনার প্রেমের বন্ধনে বন্দী। কৃষ্ণ আমার আজ আমাদের ভালো বন্ধু। আমি সোনার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখে আজ তা বাস্তবে রূপায়িত করেছি। কৃষ্ণ কিন্তু কাউকে বিয়ে করেনি। আর হ্যাঁ, সোনাই ছিল আমার সব। আমরা দল বেঁধে যখন ঘুরতাম তখন সোনাই সবসময় আমার পাশাপাশি থাকতো। আমরা দুজন একসঙ্গে জলের উপর লাফিয়ে উঠি, আবার জল নিচে তলিয়ে যেতাম। সমুদ্রের উত্তাল ঢেউয়ের তালে তালে আমরা সাঁতার কাটতাম, লাফাতাম। সোনা বলতো, আমাদের অসংখ্য সন্তান নীল সমুদ্রকে সোনালি করে তুলবে, ঠিক তুমি যেমন সোনালি, বলেই আমাকে জড়িয়ে ধরে আদর করতো। হ্যাঁ, আপনি সোহেলবাবু ভাবছেন আপনাকে কেন সব লিখছি? লেখার সঙ্গত কারণ আছে বই কি। আমি তখন সন্তান স্বভাবা, অসংখ্য সন্তানের বীজ পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি প্রতিদিনের মতো। সেদিনও একদল সমুদ্র সৌন্দর্যপ্রেমী বোটে চড়ে ভেসে এলো আমাদের বিচরণ ক্ষেত্রে। সেই বোটের অতর্কিত ধাক্কা লাগে আমার পেটে। আমি তো মরমড়। আমার বাবার বন্ধু অর্থাৎ সোনার মা রূপশ্রী, তিনি সকলে আমার ভাবনায় শোকে কাতর। সোনা অনেক করেছে আমার জন্য, সবাই আপ্রাণ চেষ্টা করে আমাকে বাঁচিয়েছে। আমার দুর্ভাগ্য, আমার সন্তানদের বাঁচানো যায়নি। আরও দুর্ভাগ্য, আমি আর কোনো দিন সন্তান ধারণ করতে পারবো না। তাও জেনেছি সৌভাগ্য, সোনা কিন্তু আমাকে ছেড়ে যায়নি। এটা পরিবেশ প্রেম। আচ্ছা, বাহ, ঠিক আছে দাদা। নমস্কার। যারা দেখছেন, কিশোর দেখছেন বাংলাদেশ থেকে, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় নাট্যরঞ্জন পাল মহাশয়। তো আপনাদের সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তো নাট্যদা, এবার আরেকটা প্রশ্ন করব আপনাকে, যে অন্যরকম। তো যেটা বলছি যে এটা কেটে এবার যেটা বলছিলাম যে আপনি তো শিক্ষক ছিলেন একজন। তো শিক্ষকদের নিয়ে কিছু বলুন। যে আচ্ছা, আমাদের সময় যে শিক্ষকদের একটা ছিল, মূল্য ছিল, তো শিক্ষকদের কি কোথাও একটা সমাজের একটা কি মানটা কি কমে যাচ্ছে, বা একটা শিক্ষকরা যেরকম একটা রাস্তায় এখন যেটা অবস্থা, সত্যি দেখে খারাপ লাগছে। এখন শিক্ষকরা স্কুলটাকে ভাবে প্ল্যাটফর্ম। যেমন ট্রেনে যাত্রী আসে, প্ল্যাটফর্ম থেকে ট্রেন উঠে চলে যায়, আবার সেখানে বাড়ি চলে আসে। শিক্ষকরাও বেতন পায়, ভালো বেতন পায় এখন, আর স্কুলটাকে প্ল্যাটফর্ম ভাবে। যার জন্যে কী হয়েছে, বাংলা মিডিয়ামের স্কুলগুলোয় ছাত্রছাত্রী ভালো আসে না, সব ইংলিশ মিডিয়ামে চলে যায়। তার মূল কারণ একটা রাজনৈতিক কারণ। অতীতেও ছিল, এখনও আছে। অতীতে কী ছিল? অতীতে ইংলিশটা তুলে দিল ব্রাহ্মণ গভর্নমেন্ট, বিরূপ নেবেন না কেউ যারা আছেন। তো ইংলিশ তুলে দেওয়ার ফলে কী হয়েছে, ইংলিশ মিডিয়ামের রমণমা বেড়ে গেল। এখন কি হলো, স্কুলের শিক্ষা। এটা আপনি ভালো বলেছেন, কারণ আমরা তখন ডিএসপি স্কুলে, দুর্গাপুর ইস্পাত প্রকল্পে ভালো স্কুল ছিল, এবং সেখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্কও করতো। এত ভালো ছেলে আমরা পড়েছি, এত উন্নত মানের শিক্ষকরা ছিলেন। বিষ্ণুদা ছিলেন, বিষ্ণু সামন্ত ছিলেন, বা আরও যারা আমি চেনা পরিচিত বলছি। তো সেটা কিন্তু তার মধ্যে ব্যতিক্রম তো রয়েছে, অনেকে এখনো পড়ান, কিন্তু আপনি মুষ্টিমেয় কয়েকজনের কথা বলছেন হয়তো, নাকি? না, এখন সব স্কুলেই টিচাররা প্ল্যাটফর্ম ভাবে। আমি আমার আরডি কলেজ মডেল স্কুলের কথা বলছি। এবছর একটি মেয়েকে দেখানো হলো, ও স্কুলে র্যাঙ্ক করেছে, জেলায় র্যাঙ্ক করেছে, ইত্যাদি ইত্যাদি। ওই মেয়েটি 2 বছর আগে এখানে এসছে, 9-এ এসছে। ও ভালো মেয়েই এসছে, তাহলে স্কুলে 26 জন ফেল করলো কেন? ওইটা তো কেউ বলছে না। আবার কোনো টিচার আছেন, তারা বিজ্ঞাপন দেন, এ আমার ছাত্র, এ আমার অমুক র্যাঙ্ক করেছে। স্কুলে কে কী র্যাঙ্ক করেছে? স্কুলে আমরা বেরিয়ে আসার পরে 11 সালে কি 12 সালে একজনও সায়েন্সে ভর্তি হয়নি। সায়েন্স আছে ওখানে? হ্যাঁ, আছে। তারপরের বছরে 12 জন 13 জন ভর্তি হয়েছে, সব কটা ফেল করেছে, আর সব কেমিস্ট্রিতে ফেল করেছে। তো যারা বিজ্ঞাপন দেয় আমার ছেলে অমুক করেছে তমুক করেছে, তারা তো প্রাইভেটের। স্কুলে কটা ছেলে র্যাঙ্ক করেছে? সেটা তো ঠিকই, সত্যি তাই। স্কুলটা এখন প্ল্যাটফর্ম। দুর্গাপুরে অনেক এডুকেশনাল, আমি একদিন আকাশ ইনস্টিটিউট হয়েছে, কিন্তু সরকারি স্কুলগুলো সেরকম উন্নতি হয়নি। না, প্রাইভেট স্কুলগুলো রমনামা, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রমনামা। আমার বাড়িতে কাজের লোক, তারা না খেয়ে না দেয় ছেলেকে ডিএভিতে, নালে অন্য কোথাও ভর্তি করছে। তার কারণটা কি? পেটকে মেরে তারা দেখছে এখানে পড়াশোনা হচ্ছে না, ছেলে মানুষ হবে না। আর হইবে কি হবে? আমার মেয়ে অল অ্যালং ফার্স্ট ক্লাস,
পিএইচডি, আপনার মেয়ে? ইউনিভার্সিটি স্কলার, তার চাকরি কোথায়? এটা সত্যি আমি আর একটু বলি আপনাকে যে আমরা যখন পড়াশোনা করেছি, আমি তো ডিএসপি ইস্পাত প্রকল্পের চাকরি দিয়ে মানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, এবং সাথে সাথে আমরা কিন্তু আমাদের সেই সময় অনেক স্কোপ ছিল অন্য জায়গায়। আমি যেমন WBCS প্রিলিমস কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমার মা বললো না তুমি বাইরে যেতে পারবে না, এখানেই থাকো। কিন্তু একটা আমাদের সামনে ইয়ে ছিল যে আমরা পড়াশোনা করছি, চাকরি পাবো। তখন কত ক্রিম ছেলে বেরোতো। হ্যাঁ, আমার ইভেন আমি একটা কথা বলি, আমার সঙ্গে যারা জয়েন করেছে ডিএসপিতে, তারা বেশিরভাগ কেউ BSNL, কেউ ইন্ডিয়ান অয়েল, ভালো ভালো কোম্পানিতে চলে গেছে, কেউ দুর্গাপুরে নেই। কারণ ডিএসপির অবস্থা তখন একটু খারাপ ছিল। আমার মনে পড়ছে 99 সালে যখন বাজপেয়ী ছিলেন, তখন একটা সময় বলা হচ্ছিল যে দুর্গাপুর ইস্পাত প্রকল্প বিক্রি হয়ে যাবে। তো তখন আমার বন্ধুরা ঝাঁকে ঝাঁকে সব বাইরে চলে গেল পরীক্ষা দিয়ে। হ্যাঁ, আমাকে তো বাড়ি থেকে তো যেতে দেওয়া হলো না। কিন্তু হ্যাঁ, আমাদের সামনে একটা স্কোপ ছিল যে চাকরি পাওয়ার একটা আশা ছিল। কিন্তু এখনকার দিনে সত্যি ছেলে মেয়েদের এই যে ইয়েটা দেখে, দুর্দশা দেখে খুবই খারাপ লাগে যে তাদের কাছে সরকারি চাকরির কোনো একটা ইয়ে নেই। আপনি যেটা বলছেন বলুন। আমিও তো টিউশন করতাম। আমি আমার স্কুলের ছেলে মেয়েদের যারা ঝুপড়িতে থাকে, যারা মায়েরা লোকের বাড়ি কাজ করে, যারা সজীব আছে, তাদের বিনা পয়সা বাড়াতাম। আর আমি পয়সা নিতাম কাছ থেকে, সত্যি কথা বলছি, পয়সা নিতাম যারা আরই কলেজের প্রফেসর, তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়তো, তারা পড়তো। আমার কাছে পড়ে ওয়েস্টবেঙ্গলে ফার্স্ট হয়েছে, আমার কাছে পড়ে ওয়েস্টবেঙ্গলে 13th হয়েছে, আমার কাছে পড়ে ওয়েস্টবেঙ্গলে 6th হয়েছে। আমি কোনোদিন বিজ্ঞাপন দিইনি। সৌম্য দত্ত ওয়েস্টবেঙ্গলে ফার্স্ট হয়েছিল, আমার স্টুডেন্ট, আমার কাছে ল্যাঙ্গুয়েজ পড়তো, ইংরেজি বাংলা। ঠিক আছে, এরকম অনেক কজন পড়েছে, কিন্তু আমি কোনোদিন তাদের নিয়ে ছবি দিয়ে বিজ্ঞাপন দিইনি এই আমার অমুক কৃতি ছাত্র, তমুক ছাত্র। এখন যারা দিচ্ছে তাদেরকে আমি বলি, তুমি যেখানে চাকরি করছো, তোমার সেই স্কুলের স্টুডেন্টরা কী রেজাল্ট করছে সেইটা আগে দেখাও। সেটাই সেটা তো সত্যিটাই। এটা অত্যন্ত, তাহলে আপনার মতে কি এই যে সরকারি স্কুলের মান কমে যাচ্ছে? হ্যাঁ, এবং এর মূল কারণ বলছি। হ্যাঁ, আগে এবং আরেকটা কথা বলি, এর মধ্যে আমাদেরও একটা দ্বিচারিতা রয়েছে। আমরা মুখে বলি বাংলা ভাষা নিয়ে, কিন্তু আমরা নিজেদের ছেলে মেয়েদের কিন্তু ইংরেজি মাধ্যমেই ভর্তি করি। আসলে উপায় না, নেই। বাধ্য। তার কারণ বলছি, বাংলা মিডিয়াম স্কুলে ইংরেজি স্কুলে দিয়ে এক সর্বনাশ করেছে, তখন ইংলিশ মিডিয়াম রমরম হলো তখন থেকে। আর এখন ইংলিশ মিডিয়াম আরও রমরমা, বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষার মেরুদণ্ড সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজকে একটা ছেলে একটা বিয়ে অঙ্ক জানে না, সে স্কুলের টিচার। যে ছেলে সোজা দাঁড়াতে পারে না, দুটো কথা বলতে পারে না, সে হাই স্কুলের টিচারে পেয়ে গেছে। তো ফলে কি হচ্ছে? ফলে বাংলা মিডিয়াম স্কুলের প্রতি মানুষের ঘেন্না ধরে গেছে। মানুষ যারা লোকের বাড়ি কাজ করে, তারাও তাদের ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়ামে। আবার বিপরীত চিত্রটাও তো রয়েছে। আপনি যেটা বললেন যে যারা PhD MSc করে তারা বসে আছে তো তারা চাকরি পায়নি, তারা তো আগে বেরিয়ে গেছে, আমার বসে আছে। হ্যাঁ, আমার নিজের মেয়ের কথা বলছি আমি। অল অ্যালাউন্ড ফার্স্ট ক্লাস, ইউনিভার্সিটি স্কলার, PhD করেছে। নাম বলবো না, কোনো একটা ইউনিভার্সিটি ইন্টারভিউ দিয়েছে, 1 নম্বরও নাম ছিল। কোনো এক নেতাকে বললাম, যদি পার্টি পলিটিক্সের ব্যাপার থাকে আপনি হেল্প করবেন, নাহলে আমার মেয়ে এমনি চান্স পাবে একটা ইউনিভার্সিটিতে জিওগ্রাফির পোস্টে। সেইখানে একজন চান্স পেল, যার সারা জীবনের নম্বর হচ্ছে 47-43%, শুধু কানপুর থেকে MA করেছে, সেখানে 57%। আর আমার মেয়ের মানে 75 অ্যাবাভ, অলওয়েজ 80 অ্যাবাভ নাম্বার, PhD, ইউনিভার্সিটি স্কলার, সে পেল না। তাই এটা একটা এই তো অবস্থা। তো শিক্ষা ব্যবস্থার অবস্থা দুর্মুষ করে দিয়েছে আগের সরকার, আর এখন কিছু বলার নেই, প্রতিবাদ নেই। যারা বুদ্ধিজীবী তারা সেই মরু ঝড়ে উঠ যেমন মুখ গুজে থাকে, ঠিক সেরকম মুখ গুজে বসে আছে। কেন বসে আছে ভগবান জানে। প্রতিবাদ নেই। আমার লেখায় প্রতিবাদ পাবেন। আমার প্রত্যেকটা পত্রিকার সম্পাদকীয় পড়বেন, প্রত্যেকটা লেখায় কিছু কবিতা আছে পড়বেন, গল্প পড়বেন, নাটক পড়বেন, প্রতিবাদ আছে। আমি সবাইকে বলি লেখকদের একটা প্রতিবাদ করুন। আমরা কিন্তু অনেকবার অনুষ্ঠান করেছি, এবার অনেক ঘটনা নিয়ে পত্রিকা বার করে আমিও করেছি। তো যাই হোক, সেগুলো তো কোনো এফেক্ট পড়ছে না এখন। এমন এফেক্ট পড়বে, কে বলেছে? বিন্দু বিন্দু জলে সিন্ধু সৃষ্টি। সবাই প্রতিবাদ করলে হবে। সবাই যদি শ্রীজাতর মতো, ওই জয় গোস্বামীর মতো কবিরা যদি কচ্ছপের মতন মুখ ঢুকিয়ে নেয়, তাহলে কিচ্ছু করার নেই। আমরা তো কোন ছাড়, আমরা তো চুনোপুটি, ওরা তো বড় বড় কবি।
যাই হোক দাদা, এবার আপনার ওই অনুষ্ঠানের ব্যাপারে যাব, যে আপনার পত্রিকার, আপনি খান না, খেতে খেতে কথা বলুন, অসুবিধা খেতে খেতে তো লাগে। হ্যাঁ, যে আপনি প্রয়াস পত্রিকার আমরা জানি যে দীর্ঘদিন ধরে নান্টুদা করে চলেছেন পত্রিকা। হ্যাঁ, তো 26শে জানুয়ারি একটা করে অনুষ্ঠান হয় প্রতি বছর, এবং সেখানে দুর্গাপুরে অনেক এবং বাইরেরও কবি সাহিত্যিকদের আমন্ত্রণ জানান। আমারও যাওয়া হয় না, 2-1 বছর গেছি। তো নান্টুদা সেই অনুষ্ঠান নিয়ে কিছু বলুন। আমি কোনো কার্ড টার্ড ছাপাই না, আমি ফেসবুকে দিয়ে আর সবাইকে মোটামুটি যতদূর সম্ভব জানাই। 200 মতন সাহিত্যিক আসেন, 150 থেকে 200 সাহিত্যিক আসেন, আর তাছাড়াও কিছু পাঠক, অনুগ্রাহী পাঠক আসেন। অনুষ্ঠান হয় প্রতি বছর 26শে জানুয়ারি বেলা 2টো থেকে বেলা 5:30 পর্যন্ত। সেখানে তারা সাহিত্য পাঠ করেন, কেউ কবিতা পাঠ করেন, কেউ গল্প বলেন, কেউ গান। এইভাবে অনুষ্ঠান করি, প্রতি বছর একটা করি, কারণ অর্থনৈতিক সামর্থ্যের ব্যাপার আছে। আমি যখন চাকরি থেকে রিটায়ার করেছি তখন বেতন কম ছিল, পেনশনও কম পাই। এখন যারা রিটায়ার করছে তার প্রচুর পেনশন পায়। সেদিক থেকে আমি একটু অর্থনৈতিক থেকে দুর্বল, যার জন্যে আমি আমার উপন্যাসটা এখনও ছাপাতে দিয়েছি, বের করতে পারিনি। আমি নাটক আছে 1 গাদা, বের করতে পারিনি। গল্প আছে 1 গাদা, 100খানে গল্প আছে। তারপরে কবিতা বললাম তো, কবিতা সনেট তো স্বপ্ন সুন্দরী আছে 100খানে, এমনিও সনেট আছে, আর কবিতা আছে অনেক। তো নাটক অনেকগুলো আছে, যেগুলো আপনারা আমি আমার সঙ্গে যোগাযোগ রাখলে আমি জানিয়ে দেবো। বুধবার আর শনিবার বেলা 2টোয় আকাশবাণীতে আমার নাটক হয়। প্রতি শনিবার নয়, প্রতি বুধবার নয়, যখন যখন হয় আমি জানিয়ে দিই। যাদের রেডিও আছে তারা শুনতে পারেন, কারণ তো ওটা শ্রবণযোগ্য। রেডিওটা আমি খুব শুনি, আমারও আকাশবাণীতে আমি অনেকবার কবিতা পাঠ করে এসেছি। যাই হোক, খুব ভালো। আমি কবিতা আবৃত্তিও করেছি, আচ্ছা, পাঠিয়েছি। তো আমার নাটক প্রায়ই হয়। আচ্ছা, তো নাটকটা আপনার কাছে একটু নাটক নিয়ে শুনবো, যে আপনার নাটকের বিষয়বস্তু কী বা কীরকম লিখেছেন কি। নাটক তো অ্যাকচুয়ালি ড্রামা ইজ এ জয়েন্ট আর্ট। ড্রামা ইজ অ্যাকশনস অ্যান্ড অ্যাকশন। উইদাউট অ্যাকশন নো ড্রামা, দ্যার ইজ নো অ্যাকশন, দ্যার ইজ নো ড্রামা। ধরো জয়ন্ত, তুমি একজন টিচার, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ একটা স্টুডেন্ট ছুটে আসছে, তোমার সঙ্গে ধাক্কা লাগলো। কিরে, বলে স্যার ভালো আছেন, বলে তোমাকে প্রণাম করলো। তুমি ভালো আছিস তো, পালা ঝড় আসছে। এটা নাটক নয়, এটা নাটক নয়, কারণ কি ওখানে অ্যাকশান নেই। তুমি ছুটছো, ওদিক থেকে একটা তোমার ছাতি ছুটে আসতে লাগলো, তোমার সঙ্গে ধাক্কা, ধুলো বালি চারদিকে, তোমাকে মারলো সপাটে এক চড়, মেরেই বলছে স্যার আপনি কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে। দ্যাট ইজ ড্রামা। আচ্ছা, হোয়ার দ্যার ইজ অ্যাকশন দেয়ার ইজ ড্রামা। তার মানে আপনি বলতে চাইছেন যে এমনি সাদামাঠা কোনো ওই রকম যে ঘটনাগুলো হচ্ছে, যে গল্পের মধ্যে যে ঘটনা থাকে, সেগুলো হবে না, সেখানে অ্যাকশন থাকতে হবে। আচ্ছা, তো আর কিছু বলুন। নাটক নিয়ে অনেক কিছু জানা যাচ্ছে। নমস্কার, অনেকে দেখছেন, অন্তরা দেখছেন, লাকি দেখছেন, আতারুদ্দা দেখছেন। অন্তরা পত্রিকা আন্তরিক, হ্যাঁ, ওইটার প্রথম ভূমিকা আমি লিখেছি, এবং ওর নামটাও দিয়েছি আমি, ওর নাম অন্তরা। আচ্ছা, হ্যাঁ, অন্তরা পত্রিকা আমিও গেছি। পত্রিকার নাম হচ্ছে আন্তরিক, ওই নামটা আমি দিয়েছি। বাহ, লাকি দেখছে, আতাউদ্দা দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি অনেক কথা কিন্তু বিস্ফোরক বলছি, না, বলুন, অকপটে বলুন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং প্রয়াস পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় নান্টুরঞ্জন পাল মহাশয়। তো যাই হোক, নান্টুদা অনেক কবিতা পাঠ করলেন, গল্প পাঠ করলেন। অনুষ্ঠানে প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, এখন নাটক নিয়ে বলছেন। নান্টুদা বলুন, আর কিছু নাটকের বৈশিষ্ট্য বলুন, যারা লেখালেখি করে একটু তথ্য পাবে, একটু নাটকের স্ট্রাকচার এবং সমস্ত আরেকটু মানে গঠনমূলক কিছু বলুন। কিন্তু নাটক পঞ্চাঙ্ক ছিল। অ্যাকচুয়ালি নাটকের উৎপত্তি গ্রিস দেশে। আমাদের এখানেও নাটক হয়েছে, সংস্কৃত নাটক, শকুন্তলম, অভিজ্ঞানের শকুন্তলম। কিন্তু গ্রিস দেশে যে নাটক হতো পাহাড়ের উত্তুঙ্গ শীর্ষে। ফলে হচ্ছে কি, পাহাড়টাকে তুমি কল্পনা করো, তো সবাই দেখতে পাবে, একদম উঁচুতে হতো, তার নিচের থেকে সবাই দেখতো। আচ্ছা, বাঁ দিক থেকে ওঠো, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশান। আচ্ছা,
তারপর হচ্ছে রাইজিং অ্যাকশন, তারপরে হচ্ছে ক্লাইম্যাক্স, তা ফলিং অ্যাকশন, ক্যাটাস্ট্রফি। বা আর আমি একটু ডিস্টার্ব করছি, আতাউদ্দা লিখেছেন বহুদিনের সাহিত্যের, আপনাকে বলেছেন সাহিত্যের মগ্ন সাধক, অনেক দিন ওনার পত্রিকায় লিখে এখনো লেখেন আতাউদ্দা। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আচ্ছা, আপনি যেটা বলছেন এত থিওরি, কিন্তু আমি বলছি যে শম্ভু মিত্র তো অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছেন, বা এখন তো অনেক পরবর্তীকালে হ্যাঁ। তো আর নাটকের পঞ্চাঙ্ক আর নেই। গ্রিস দেশে নাটক ছিল, আবার বলছি, রাইজিং অ্যাকশন, ইন্ট্রোডাকশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফানি অ্যাকশন, ক্যাটাস্ট্রফি। এই পঞ্চাঙ্ক বিভাজন প্রথা ছিল, এখন আর সেটা নেই। এখন একাঙ্কেই ফার্স্ট অঙ্কের বিষয়টাকে দেখানো হয়। বড়বিন বা এমনও নাটক আছে, যেমন আমি নাট্যবতী অনাবতী একাই অভিনয় করলেন। আমি নিজে করেছি, আরি কলেজের ওদের বার্ষিক অনুষ্ঠানে আমি নিজে করেছি ওই নানা রঙের দিনগুলি, অজিত দেশ বন্দ্যোপাধ্যায়ের একা। আমার নিজের দুটো নাটক আছে ছোট ছোট, যেহেতু মহিলাদের দ্বারা করার, একা একক অভিনয় 10 মিনিট 15 মিনিট করে। তো আপনারা দুর্গাপুরে সেরকম করছেন না কেন? আর একটু বেশি করে নাটকের একটু করুন। যেমন কৌশিকদা এসেছিলেন এর আগে সাক্ষাৎকার দিতে, কৌশিকদা নাটক নিয়ে অনেক বললেন। অ্যাকচুয়ালি কথা বলি, আমি একটা নাটক কিছুদিন আগে মানে চৈতি ঘোষালের রক্তকরবী করেছি। রবীন্দ্রনাথের তো রক্তকর্মী অনেক বলিনি, 1,80,000 টাকা খরচ হয়েছে। আমি 1,80,000 টাকা খরচ হয়েছে নাটকটা, হল ভাড়াটা নিয়ে ওই সৃজনীতে। হ্যাঁ, সৃজনীতে, ঠিক আছে। আমি কারো কাছ, আপনারা সাধারণভাবে তো করতে পারেন। বলিনি কারো কাছ থেকে 8 আনা পয়সা নিইনি। ও আচ্ছা, আপনি আমাকেও ইনভাইট করেছেন। হ্যাঁ, আমি মোট 1200 টিকিট বিলি করেছিলাম, ফ্রি অফ কস্ট। সেটা সত্যি স্যালুট জানাতে হবে আপনাকে। কিন্তু দুঃখের বিষয়, এখন যে এত নাটক হচ্ছে, যারা এসছে তারাও নাটক করছে, যারা এসছে তারা আমাকে একটা কার্ড দেয় না। কেন? সত্যি এটা আমি সকলকে বলছি যে আমাকে একটা কার্ড দেন। নান্টুদা দুর্গাপুরে নাটক নিয়ে এত কাজ করছেন, আপনারা এটা একটু করুন, মানে দেখুন, বা আপনারা একত্রিত হয়ে একটা দুর্গাপুরে একটা থিয়েটার যদি করা যায় বা কিছু করা যায়। এবার বলছে যে নাটক দেখলে পয়সা দিয়ে দেখবেন না কেন? এই তো একটা নাটক হবে সামনে 5 তারিখ 6 তারিখ জুলাই, ওই তোমাদের ডিএসপি বোধহয় ওয়েলফেয়ার সোসাইটির ট্রাস্ট নাকি, হ্যাঁ, ওই 1500 টাকা, 1000 টাকা, 800 টাকা, 700 টাকা, 500 টাকার টিকিট। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি আপনাকে। আমার একটা প্রশ্ন, যে আপনারা এতদিন ধরে রয়েছেন, একটা কোনো থিয়েটার করতে পারলেন না যে ভাড়ার মানে যেখানে সবাই যারা নাটক লিখছেন বা নাটক করতে চান, এরকম একটা হল কিছু কি করা গেল না? আমি সৃজনী মতন একটা সৃজনী তো খুব কস্টলি। আচ্ছা বলি, আমি এর মধ্যেও অ্যাপ্লিকেশান করছি, কারণ সৌরভবাবু মানে এসডিএম সৌরভবাবু, তারপরে আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার, আমাদের ডিএমসির চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি, এরিডিএর কবি দত্ত, এরা সবাই ছিল। ওরা বললো আমরা সিজনের মতো একটা হল করতে চাই। তা আমি একটা প্রস্তাব দিলাম, আমি ম্যাপ ট্যাপ এঁকে ছবি করে দিয়ে এলাম যে আমাদের ওখানে 4.5 একর জমি আছে, তার মধ্যে আপনি 1 একর জমিতে একটা মঞ্চ করুন। দিয়ে এসছি, এসে দেখে গেছে, হবে কিনা জানি না। কোথায় সেটা? আমরা বলছি আমাদের টিচার্স কলোনি যে বড় মাঠটা আছে, জেলখানা মাঠটা, ওই মাঠে ভালো উদ্যোগ নিয়েছি। কিন্তু কবি দত্তকে যখন বললাম, কবি দত্ত কী বললো, আমি এখানে কেন করবো, আমি করলে বিধাননগর করবো। তো আপনি বিধাননগর আপনার বাড়ি, আপনি বিধাননগর করুন, তো এখানেও একটা করুন, অসুবিধা কী আছে বলে চলে এসেছি। কিন্তু দেখলাম সিইও লোক পাঠিয়েছে, ওরা দেখে শুনে গেছে, আদৌ হবে কিনা জানি না। আপনি তো চেষ্টাটা তো করেছেন, হবে হয়তো কিছু, হবে হয়তো। বলছে ফান্ড নেই, বলছে ফান্ড যেদিন আসবে সেদিন করবেন। এখন আপনার প্রপোজালটা তৈরি করে রাখুন, প্ল্যান ট্যান করে রাখুন, ফান্ড যেদিন আসে সেদিন করবেন। তাহলে কি হয়, একটু কম টাকায় হল ভাড়া পেলে হয়। ওখানে বিপিনচন্দ্র হলটা আছে সৃজনীর পাশে একটা, ওখানে নাটক হয় না, ছোট একটা, ওখানে অনুষ্ঠান হতে পারে, কিন্তু নাটক করা সম্ভব নয়। সত্যিটাই। আর দুর্গাপুরে তো অনেক একাঙ্ক নাটক প্রতিযোগিতা, তারপর অনুষ্ঠান হয়, উড়ান করে, তারপরে আরেকটা কি সংস্থা আছে, হ্যাঁ, কিন্তু হল ভাড়া, হ্যাঁ হল ভাড়া করেই করতে হয়। 35,000 টাকা হল ভাড়া, 35,000 টাকা। সৃজনী হল 35,000 টাকা,
সিকিউরিটি মানি আছে, তারপরে তুমি এবার যা করবে। সম্ভব নাকি সত্যি তাই, নাটক করা? নাটক করা সত্যি সম্ভব না। আমি যেবার করেছিলাম সেবার ওই কিছু স্পন্সর পেয়েছিলাম, যার জন্য করা সম্ভব হয়েছে। আমি কিন্তু 1200 টিকিট বিলি করেছি, কারো কাছ থেকে 58 পয়সা নিয়ে কেউ বলতে পারবে না। চৈতি ঘোষালের রক্ত না সত্যি তাই, এটা আপনি আমাকেও বলেছিলেন, আমার মনে আছে আজ জয়ন্ত আসবে, আমি যাওয়া হয়নি, এখন ডিউটি এবং অফিসে। কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে যতগুলো নাটক হয়েছে সব হয় সিস্টেমেটিক গণ্ডগোলের জন্যে, নয় কারেন্টের জন্যে, না হয় মিসম্যানেজমেন্টের জন্যে গণ্ডগোল হয়েছে। বাহ, এটা আমার অহংকার। আমার নাটক 6টায় শুরু করে বলেছি, আমরা 6টাতেই শুরু করেছি, নাটক শুরু হয়েছে 6:10-এ, তার আগে আমরা কিছু কথা বলেছি। যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন প্রয়াস পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সাহিত্যিক নান্টু রঞ্জন পাল মহাশয়। নান্টুদা অনেক বিষয় বললেন, কবিতা নিয়ে বললেন, নাটক নিয়ে বললেন, ভবিষ্যতে আরও অনেক কথা হবে। নান্টুদা, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে থাকবে। নতুন প্রজন্মের কাছে আপনি কিছু যারা লেখালেখি করছে তাদের কাছে কিছু বার্তা দেবেন, এবং আমাদের দুর্গাপুর শহর নিয়ে যে স্বপ্ন, ভবিষ্যৎ, আশা ভরসা বা কি আছে, এবং আপনার পত্রিকার কি প্রজেক্ট আছে, মানে আপনার নতুন কোনো প্রজেক্ট আছে কিনা, সেসব নিয়ে একটা শেষ করবো। আমার এই উপন্যাসটা আছে, উপন্যাসে বারবার লেখা আছে আই অ্যাম অলওয়েজ অপটিমিস্ট। হ্যাঁ, সেসব। যারা পেসিমিস্ট তাদের আমি ঘৃণা করি। নৈরাশ্যকে মনে স্থান দিতে নেই। আমি আশাবাদী, ভালো কিছু হবে। আবার সেই নচিকেতার গান, পৃথিবী আবার শান্ত হবে। তো আমরা ভালো কিছু ভাববো না কেন? নতুন প্রজন্মের কাছে আমরা বলবো, অন্যায় অবিচার যা কিছু দেখবে নির্দ্বিধা প্রতিবাদ করবে। আমিও যদি কিছু অন্যায় করি আমার কাছে প্রতিবাদ পাঠিয়ে দেবে। যেই করুক, যে দুর্দণ্ড প্রতাপ, যে যত সাহসী হোক, যে ক্ষমতাধর হোক, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, কারণ অন্যায় প্রতিবাদ চিরকাল করবে। আর তোমার মৃত্যু না এলে তোমাকে কেউ মারতে পারবে না। আর মৃত্যু এলে ডাক্তার কেন, শত নার্সিংহোম কেন, কেউ তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। তাই বলছি, প্রতিবাদ হোক, লেখকদের, আমাদের লেখকের ভাষা, প্রতিবাদ হোক অন্যায়ের বিরুদ্ধে, শান্তির পক্ষে আমাদের ক্ষুরধার কলম শানিত হোক। সবাইকে এই আমি আহ্বান জানাই, আপনারা সবাই লিখুন, প্রতিবাদ করুন, কারো কাছে বিক্রি হয়ে যাবেন না, প্লিজ, কারো কাছে বিক্রি হয়ে যাবেন না। আর আমাদের শহর নিয়ে কিছু বলুন, শেষ করব। আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের দুর্গাপুর শহর নিয়ে কিছু বলুন। দুর্গাপুর শহর, বললাম তো, দুর্গাপুর শহর ছিল রুট অফ ইন্ডিয়া, এখন হয়ে গেছে এডুকেশনাল হাব। কিন্তু আমার মনে হয় এখনও দুর্গাপুরের যে মাটি, এখনও মাটি কাঁদে শিল্পের জন্যে, এবং সেই শিল্প হবে হবে হবে, এবং আমরা সেই দিন আবার দেখব, এই আশায় বুক বেঁধে থাকবো আমরা। কারণ দুর্গাপুর শিল্পনগরী, দুর্গাপুর শিল্পনগরী হিসেবেই আবার ভারতবর্ষের বুকে তা প্রথম স্থান অধিকার করে নেবে। এই আশা আমরা সবাই মনে মনে পোষণ করি এবং করব। খুব ভালো বললেন। অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবার হয়তো কখনো নান্টুদাকে আমরা ডাকবো। তো আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।